অডিও বুক পাওয়ারে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন কথা বলতে শিখুন যেকোনো বিষয়, যে কারো সাথে, যেকোনো পরিস্থিতিতে। অডিও বুক পাওয়ারের সাথেই থাকুন। সহজাত শক্তি প্রয়োগ করুন। ঝটপট লিখে নিন। আমি এখানে আদর্শ জীবনাচরণের বিষয়ে কথা বলছি না। কিন্তু আপনার শরীরের দিকে নজর রাখাও আপনার দায়িত্ব। সহজাতভাবে আপনার শরীরের অসংখ্য অপ্রকাশিত শক্তি রয়েছে, যেগুলো আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন সেই অনুযায়ী নিজেদের কাছে লাগাইতে পারেন। এটার মাধ্যমে মানে আমি বুঝাইতে চাচ্ছি, প্রতিদিন শরীর চর্চা করা, ভালো খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, প্রতি রাতে পর্যাপ্ত ঘুম এবং অন্যান্য। আপনি যদি ঠিকমতো শরীরের খেয়াল রাখেন, সহজাতভাবেই অনেক বেশি শক্তি পাবেন। শুনতে হয়তো খুব আটপৌর মনে হতে পারে, কিন্তু আমার সাথে এটা ঘটেছে। আমি নিজের খুব একটা খেয়াল রাখতাম না। কিন্তু যখন থেকে খেয়াল রাখা শুরু করেছি, সাথে, সাথে ইতিবাচক সব পরিবর্তন নিজের মধ্যে দেখতে শুরু করেছি। সঠিক মানুষের সঙ্গ নির্বাচন করুন। এটা নিশ্চিত করে বলা যায় যে আপনি সবসময় ইতিবাচক মানসিকতার সুখী মানুষজনের আশেপাশে থাকতে পারবেন না। এবং এটা খুব একটি সুখকর কিছুইও হবে না। শুনতে অবাক লাগলেও এটাই পৃথিবীর নিয়ম। যাই হোক, আপনার প্রতিদিন চলার পথে কিছু নির্দিষ্ট ইতিবাচক মানুষজনের সঙ্গ নির্বাচন করতে হবে, যাদের সাথে সময় কাটানোর ফলে তাদের ব্যক্তিত্বের ইতিবাচক গুণগুলো আয়ত্ত করতে পারবেন। নেতিবাচকতা শারীরিক এবং মানসিকতাভাবে বিচ্যুতি হয়। যখন বিষণ্ণ এবং বিক্ষিপ্ত থাকবেন, তখন খুব একটা জীবন্য শক্তি নিজের মধ্যে খুঁজে পাবেন না। এটা তখনই হবে যখন আপনি কি অনুভব করছেন সেটাকে লুকিয়ে রাখতে চাইবেন না, প্রকাশ করতে চাইবেন না, অথবা এর পরিবর্তে অন্য কিছুই প্রকাশ করবেন। তাদেরকে খুঁজে বের করুন যারা জীবনের শক্তিকে টইটুম্বুল আপনাকে ভালো অনুভূতি দেবে এবং আপনার জীবনের নেতিবাচকতা এবং বিষাক্ত প্রভাব বিস্তার করে না। ছোট ছোট কথাবার্তার টপিক খুঁজে বের করুন। আপনি এখন উপরের টিপসগুলো ফলো করছেন এবং কথোপকথনে নিজস্ব এনার্জি আনতে শুরু করেছেন। আপনি কোথায় আছেন অথবা কার সাথে কথা বলছেন এগুলো মুখ্য বিষয় না। আপনার কথা শুনতে ভালো লাগছে, এটাই আসল। আপনি যখন ব্যক্তিকে শুনছেন, প্রশ্ন করছেন, সবকিছুই খুব স্বাভাবিকভাবে চলছে। আমি নিশ্চিত যে আপনি দেখতে পারছেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো খুবই সুন্দরভাবে প্রয়োগ হচ্ছে। আপনার আপনি কথোপকথনে প্রাণ শক্তি সঞ্চয়ে, যেটা আগের যেকোনো কথোপকথন থেকে সম্পূর্ণ ভিন্ন। শুরুর দিকের কথা মনে করুন। আমি কেন বলেছিলাম আত্মবিশ্বাসী এবং ক্যারিসমেটিক হওয়ার শেখা যায়। একটু সময় নিয়ে সবকিছু নিয়ে ভেবে দেখুন যা এখন পর্যন্ত আমার সাথে শিখেছে এবং সেগুলো প্রয়োগের মাধ্যমে কিভাবে সম্পর্ক এবং সেগুলো পরিচর্যা করতে পারছেন। উম সে যাই হোক, নিজের মধ্যে আপনি যেগুলো প্রয়োগ করছেন এবং আপনি কি ফলাফলের পার্থক্য অনুভব করতে পারছেন, স্বভাবত আরো অনেক কিছুই আবিষ্কারের বাকি আছে। সময়ে সময়ে একটা বিষয় নিয়ে আমরা বারবার আলোচনা করেছি যে কোনো বিষয়গুলো নিয়ে আসলে কথোপকথন অংশ নেওয়া উচিত, কি বিষয়ে কথা বলা উচিত। বলার মতো অসংখ্য বিষয় আছে, কিন্তু সেরাটা নির্বাচন একটু কষ্টসাধ্য। একজনের কাছে কোনো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হতে পারে, অপরদিকে অন্যজনে এই বিষয়ের প্রতি বিন্দু মাত্র আগ্রহ নাও থাকতে পারে। ফলে আপনি আবার কথা
বলার গতিকে হারিয়ে বসবেন, ভুলে যাবেন কোন দিকে কিভাবে যেতে হবে এখন। এই অধ্যায়ে আপনাকে এই পরিস্থিতিতে সাহায্য করবে। সরাসরি চলে যায়। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনার হারিয়ে ফেলা কথা বলার পথ এবং গতি দুটোই ফিরে আনবে। যে জায়গায় অবস্থান করছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। খাবার, রেস্টুরেন্ট, রান্নাবান্না নিয়ে কথা বলতে পারেন। ভ্রমণ, ভ্যাকেশন, ছুটির দিন, ড্রিম ডেস্টিনেশন নিয়েও কথা বলতে পারেন। খেলাধুলা নিয়ে কথা বলতে পারেন, আর্ট নিয়ে কথা বলতে পারেন, পছন্দের জায়গা নিয়ে কথা বলতে পারেন। যখন আপনি কারোর সাথে কোনো আলোচনা অংশ নেবেন তখন যদি মনোযোগ সহকারে তাকে শুনেন, যে কারণে আমরা প্রথম এই অধ্যায় বিষয়ে কথা বলছি, তাহলে তাকে এঙ্গেজ করার মতো টপিক তার কথাবার্তা থেকে বের করে ফেলতে পারেন। উদাহরণ হিসেবে চুপচাপ বৃষ্টি সান কোনো একদিনে বাস স্টপে দুইজন মানুষের কথোপকথনে নজর দেওয়া যেতে পারে। ভাই, আপনি ঠিক আছেন? আপনাকে বিমর্ষ মনে হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি, হ্যাঁ আমিও ঠিক আছি। বৃষ্টি অথবা অপেক্ষা কোনোটাই আমার পছন্দের বিষয় না। দেখছেন কিভাবে তারা আবহাওয়া নিয়ে কথা বলতে শুরু করছেন। এটা ছোট কথোপকথন একটি উৎকৃষ্ট উদাহরণ যেটা তৎক্ষণাৎ পরিবেশের উপর ভিত্তি করে সংগঠিত হয়। যে বিষয় সহসায় মন্তব্য করা যায়, কিন্তু এখানে একটি বিষয় খেয়াল করলে দেখবেন দ্বিতীয় ব্যক্তি তার পছন্দের বিষয় নাই বলে তার অনুভূতিকে কিভাবে সরল ভাষায় প্রকাশ করেছেন। এই একটি বাক্য উপজীব্য করে আপনি এভাবে এগোতে পারেন। ও আচ্ছা, তার মানে ঝলমলে সূর্যের আলো পছন্দ করেন আপনি। হ্যাঁ ভাই, এই টিষ্টি আমার খুবই বিরক্ত লাগে। প্রথম ব্যক্তি, আচ্ছা ধরুন এই বাস আপনাকে দেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কোথায় যাবেন? খুব সাবলীল দৃশ্য, পট পরিবর্তন, ছোট ছোট কথোপকথন থেকে আলাপচারিতা চালিয়ে যাওয়ার জন্য আকর্ষণীয় ওপেন এন্ডেড বিষয়ের দিকে ধাবিত হওয়া, যাতে অপর ব্যক্তি যা অনুভব করে সেই সম্পর্কে কথা বলার আগ্রহ পায়। তারা যদি খুব গুছিয়ে এই প্রশ্নের উত্তর দেয়, বুঝে নিতে হবে সে কথা বলতে আগ্রহী। কিন্তু যদি দায় সারাভাবে জবাব দেয় বলে আমি জানি না, ধরে নিতে হবে তার কথা বলার আগ্রহ নেই। দ্বিতীয় ব্যক্তি, খুব সম্ভবত কক্সবাজার, সেটা খুব উপভোগ করার, সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতি অসাধারণ। আমি এটা খুব মিস করি। প্রথম ব্যক্তি, সে ঠিক আছে, গিয়েছিলাম নাকি কখনো? যদিও যাইনি, আমার নিজেরও যেতে পারলে খুব ভালো লাগতো। এবং কথোপকথন চলতেই থাকবে এখান থেকে। খুব সম্ভবত এখানে উপলব্ধি করতে পারছেন মানুষজন সব সময় আপনাকে কথার মাধ্যমে কথা বলার টপিক দিবে, কারণ তারা যা বলে তা ভাবনা জুড়ে বিস্তৃত থাকে। এভাবে মানুষ পৃথিবীকে দেখে। এই উদাহরণের ক্ষেত্রেও দ্বিতীয় ব্যক্তি দেশে সর্বদক্ষিণে কক্সবাজার যেতে চান এবং সেখানে সূর্যাস্ত দেখতে চান। এই বিষয়টি তার কথা একদম প্রথম দিকে ইঙ্গিত দিয়েছিলেন। খেয়াল করুন প্রথম ব্যক্তি কিভাবে তার কথাকে অতিরিক্ত গুরুত্ব এবং আবেগ দিয়ে আমিও নিজেও সেখানে যেতে চাই বলে। দ্বিতীয় ব্যক্তি তার পছন্দের উষ্ণ জায়গাগুলো সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানাইছেন। কথোপকথনের শুরুতে তাদের খুব একটা আগ্রহী মনে হচ্ছে না, কিন্তু কয়েকটি বাক্যের মাধ্যমে তারা একে অপরকে মনে করতে বলতে লাগলো। সাথে সাথে কথোপকথন যেন সুর খুঁজতে শুরু করলো। প্রথমে আপনাকে কথোপকথন চালিয়ে যেতে হবে। আপনার কাছে কথোপকথনগুলো একপাক্ষিক মনে হতে পারে। আপনি হয়তো একাই কথা বলছেন, কিন্তু অপর ব্যক্তি হয়তো নিজের থেকে তেমন কিছু জানতে চাচ্ছে না। অপ্রত্যাশিত হলেও
আজকাল অনেক মানুষই এটাই করে। তবে সবাই এরকম তা বলছি না। কিন্তু এরকম হওয়ার পিছনেও বেশ কিছু কারণ আছে। হয়তো মানুষজন শুধু নিজের সম্পর্কে বলতে ভালোবাসে, বিশেষ করে যখন কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে। সেই ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়াকে তারা অশোভন মনে করে, অনধিকার ও প্রবেশমূলক মনে করে ভীত থাকে। অন্য মানুষজন হয়তো কারোর সাথে খোলামেলা কথা বলতে অভ্যস্ত নন। সেইজন্য খোলস থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা সময় লাগতে পারে। আমাদের এই অবস্থার পিছনে অনেক কিছুই দায়ী। তথ্য উপাত্ত বলছে আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, অথবা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এটাই নির্ভর হয়ে পড়েছি যে আমরা আমাদের সামাজিকতা বজায় রাখার দক্ষতাটুকুও হারিয়ে ফেলছি। এটা নিয়ে অনেক গবেষণা আছে। ২০১৮ সালে আমেরিকান যুবক-যুবতীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সামাজিক বিচ্ছিন্নতা নামক গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে বিচ্ছিন্নতা, একাকিত্ব এবং একে অপর থেকে দূরে থাকার প্রবণতা এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যা আগে কখনোই হয়নি। যাই হোক, সবাই একে অপরের দিকে ভিন্ন, এবং কেউ যদি আপনার সাথে কথা বলতে না চায়, খোলস থেকে বের হতে না চান, সে কারণেই থাকুক না কেন, আপনি জানেন এই পরিস্থিতি থেকে বের করার জন্য কিভাবে তাকে সাহায্য করবেন এবং তাকে বুঝবেন যে আপনি তার দূরের কেউ না। অর্থপূর্ণ সম্পর্ক সময় সাক্ষেপ বিষয়। জিম অথবা আমার অন্যান্য প্রশিক্ষণমূলক ক্লাসের উদাহরণেই ফিরে যাই। আশেপাশে মানুষজনের সাথে কথা বলার দক্ষতার জন্য আমার কাছে অনেক বিষয় ছিল। আমি ক্লাসে কোয়ালিটি নিয়ে কথা বলতে পারতাম। পছন্দের গান, ড্রাইভিং, জিমের বিশেষ কিছু সেট এবং ব্যবসায়িক নানা দিক সহ আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলতে পারতাম। প্রথম দিকে এগুলো ইন্টারেস্টিং বিষয় মনে নাও হতে পারে, কিন্তু এতে এগুলো গুরুত্ব হারাচ্ছে না। আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো বিষয় সম্পর্ক আগে থেকে কোনো সিদ্ধান্ত মাথায় সেট করে রাখবেন না, কেননা আপনি জানেন না কি শিখতে চলেছেন, অথবা ছোট ছোট কথোপকথন থেকে কোন বিষয়টি মূল কথোপকথন তৈরিতে কাজে লাগবে। আরও মাথায় রাখতে হবে সহজ ও বিষয় ছোট ছোট কথোপকথন আপনাকে গভীর কথোপকথনের দরজা খুলে দেবে। আপনি যদিও কারো সাথে কথা বলেন, আপনাকে ছোট ছোট কথোপকথনেও মনোযোগী হতে হবে, কানেকশন তৈরি করতে হবে, যাতে সেগুলো অর্থপূর্ণ বিষয় গভীর আলোচনার দিকে ধাবিত হতে পারে। বিশ্বাস এবং ভরসা যে কোনো সম্পর্ক গুরুত্বপূর্ণ অংশ, এবং সেগুলো তৈরিতে সময় লাগে। আমার এরকম এক আঙ্কেল এবং আন্টির অবসর পরবর্তী কবিতা আবৃত্তির ক্লাসে একটি সুন্দর উদাহরণে এই বিষয়টি আরো ভালোভাবে ফুটে উঠবে। যখন তাদের সাথে আমার দেখা হবে, এই বিষয়টি যে তাদের জন্য নয়, এই মনোভাব পোষণ করে প্রথমে বিরক্তিকর বিষয়গুলোর কথা আমাকে জানায়। ছোট ছোট কথোপকথন যেগুলো কোনো গভীরতা নেই, গল্প গুজব এবং এইসব আর কি, যেগুলো তে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি তাদেরকে বলছি অপেক্ষা করতে এবং আরো সময় দিতে। এমন হওয়ার কারণে তারা এই শিল্প সাহিত্যের একদমই নতুন ছিল। শিল্পের সাথে সম্পর্ক কেবল তৈরি হচ্ছিল। এরপর এক সময় তারা যখন ক্লাসে তাদের সম্পর্ক চলতে থাকলো, এবং এক সময় রাশেদা মোটামুটি সুস্থ হয়ে উঠল। আমার আঙ্কেল আন্টি, রাশেদা, তার স্বামী এবং সেই বিরক্তিকর আবৃত্তি শিকার ক্লাসের কয়েকজন মিলে একসাথে ঘুরতে পর্যন্ত চলে গেল। এই সবকিছু সম্ভব হয়েছিল আবৃত্তি ক্লাসের প্রথম দিককার ছোট ছোট কথোপকথন থেকে। প্রত্যেকটি সম্পর্কই কোনো না কোনো জায়গা থেকে শুরু হতে হয়। সেই জন্য কিছু চলার মতো ছোট ছোট কথোপকথনের বিষয়বস্তু আপনাকে
ঝুলিয়ে উম ঝুলিতে থাকা উচিত, যাতে প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। তারপরও ক্লিয়ার থাকার জন্য এখানে আরো কিছু বিষয় নিয়ে কথা বলা যাক। আবহাওয়া। এটা সহজ এবং সাধারণ। যে কেউ এটা নিয়ে কথা বলতে পারে। শুরুর জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন কথা শুরু করছেন, ছোট, ছোট কথোপকথনের জন্য কেবল আত্মবিশ্বাস সঞ্চয় করেছেন, অনুশীলন করার এবং নিজেকে জ্বালিয়ে নেয়ার এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি ভাবছি এত সুন্দর আবহাওয়া কোথা থেকে এলো? শীতের মতোই হচ্ছে কুয়াশাচ্ছন্ন দিনগুলো আমার বেশ ভালো লাগে। কেমন যেন ভু ভুতুড়ে লাগে। বিনোদন। আরেকটি দারুণ বিষয়, মানুষ অবসর সময়ে যায়, যার আগ্রহের বিষয়বস্তুতেই সময় ব্যয় করে। যে এমন অম মুভি, টিভি শো, সিনেমা, খেলাধুলা, রেস্টুরেন্ট অথবা যেকোনো ধরনের অবকাশ যাপন জেনে নিন তারা কি পছন্দ করে। আপনি এখন কোনো অসাধারণ বইটি পড়ছেন। আমার ভালো কিছু সাজেশন দরকার। পডকাস্ট শুনুন। আমি টুকটাক পডকাস্ট শোনার চেষ্টা করি। আপনার ফোনে মজার কোনো অ্যাপস আছে? কোন দলের সমর্থন করেন? রিসেন্টলি মুভি দেখতে গিয়েছিলেন নাকি? আমার অনেকদিন মুভি দেখতে যাওয়া হচ্ছে না। আপনি কি এখন টেনিস চ্যাম্পিয়নশিপ দেখছেন? ব্যক্তিগত জীবন। আপনি যে কারো সাথে ১ম পরিচয়ে তার সেনসিটিভ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারবেন না। এটা একটু বেশি হয়ে যাবে এবং আপনার সম্পর্কে সন্দেহও জাগতে পারে। কিন্তু কাউকে প্রাথমিকভাবে জানার জন্য বেছে সাধারণ কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যেতেই পারে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনাদের ইতিহাস, ঐতিহ্যর খবর নিয়েছিলেন কখনো? আপনাদের সম্পর্ক কতদিনের? আপনারা কয় ভাই-বোন? পোষা প্রাণী নিয়েও জিজ্ঞাসা করতে পারেন। আশা করি আপনি ধারণা পেয়েছেন। আরো যেসব বিষয়ে কথা বলতে পারেন, শখ, ভ্রমণ, পছন্দর খাবার, সেলিব্রেশন জীবন, পৈতৃক নিবাস, চাকরির জীবন এবং ক্যারিয়ার। আপনি যদি আইডিয়া খুঁজতে হিমশিম খান তাহলে সেখানে আছেন। তার আশেপাশে যা আছে সেটা নিয়ে কথা বলতে পারেন। মনোযোগ দিয়া অপর ব্যক্তিকে শুনুন, যাতে ২ জনের পছন্দের একই বিষয় খুঁজে বের করতে পারেন। ২ জনের একজনের যদি খোলাখুলি কোনো আগ্রহ না থাকে তাহলে এই বিষয়ে কথা বলা খুব বাজে ব্যাপার হবে। যদি না আলোচনার বিষয়বস্তু হয়, খেলার সম্পর্কে আপনি কতটা অজ্ঞ সেটা হয়তো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ভালো হাস্যরসক আলোচনার জন্ম দিবে। প্রশ্ন করতে থাকুন যাতে ন্যাচারালি যেকোনো বিষয় আলোচনার রূপ নেয়ার সুযোগ সৃষ্টি হয়। ছোট, ছোট আলোচনায় যে বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। আমি অনেক গুলো ছোট, ছোট কথোপকথনের বিষয়ে কথা বলেছি, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু কিছু বিষয় আছে যেকোনোভাবেই হোক এগুলো নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কথা বলার সময় এইসব বিষয় আটকে যাওয়া খুব স্বাভাবিক। কিছু মানুষজনের সাথে হয়তো এইসব নিয়ে কথা বলা যায়। তবে আমি এইসব বিষয়ে একদম ক্লিয়ার থাকতে চাই। নোট করুন, বিষয়টি এমন না যে আপনি এইসব বিষয় কখনোই কথা বলতে পারবেন না। এগুলো সাধারণত কিছু নির্দিষ্ট মানুষজনের সাথে কথা বলার বিষয়, যাদেরকে বিশ্বাস করেন এবং জানেন মন খুলে কথা বলতে গেলে কথা বলার সম্মান বজায় রাখবেন বা রাখতে পারবেন। আর্থিক অবস্থা। মানে চিন্তা করুন, কেউ এসে কথা নেই, বার্তা নেই, জিজ্ঞাসা করে বসলো, আপনি কত টাকা আয় করেন? নিজে থেকে বলতে চাইবেন না। কেননা
এটা ব্যক্তিগত প্রশ্ন। মানুষ সাধারণত এই প্রশ্ন কাউকে জাজ করার জন্য করে, যেটা করা উচিত না। যেকোনো মূল্যে এটাকে এভয়েড করুন। ধর্ম সবসময় বিতর্কিত একটি বিষয়। আপনি কখনোই জানবেন না অপর ব্যক্তির বিশ্বাস সম্পর্কে যতক্ষণ না ব্যক্তিটিকে ভালোভাবে জানেন না। একে অপরের শোনার প্রতি সম্মান তৈরি হচ্ছে না। এই বিষয়টিকে সরিয়ে রাখবেন। অযথা অপরিচিত, অর্ধপরিচিত কাউকে অস্বস্তির মধ্যে ফেলার কোনো মানেই হয় না। রাজনীতি, ধর্মের মতোই রাজনীতিও এমন একটি বিষয় যা মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। বিশেষ করে যখন অপরজনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো ধারণা না রাখেন। সময় এবং পরিস্থিতি সাপেক্ষে এটা কখনো হয়তো করা যেতে পারে না। তবে সাধারণত কাউকে পুরোপুরি জানার আগে এই বিষয়ে কথা বলা থেকে বিরত থাকাই উচিত। মৃত্যু, এই বিষয়টিকে কোনো ধরনের তর্ক ছাড়া এটা লিস্টে রাখা উচিত। কিন্তু আপনি যদি কাউকে জানান, উদ্দেশ্যতার সাথে পজিটিভ কোনো আলোচনায় অংশ নেন, চোখ বন্ধ করে মৃত্যু এবং কাউকে হারানোর মতোই ভারী বিষয়গুলো নিয়ে কথা বলা থেকে বিরত থাকাই উচিত। এগুলো মানুষের ইমোশনাল এবং দুঃখী করে তুলতে পারে, যেটা প্রাথমিক আলাপচারিতায় কেউ আপনার সাথে শেয়ার করতে চাইবে না। যৌনতা, যৌনতা ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে হাসাহাসি করা, কটাক্ষ এবং সরাসরি কোনো অপরিচিতের সাথে যৌনতা নিয়ে আলাপ করা তাকে অস্বস্তি ফেলবে। আপনাকে সে খারাপ চোখে দেখবে। এটা নিয়ে কথা বলার সময় আসবে। যদি আপনি ও কারো সাথে ফ্লার্ট করেন, তখন হয়তো এটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু পারফেক্ট সময় বুঝে এটা নিয়ে কথা বলতে হবে। স্বাস্থ্য এবং ভালো খারাপ লাগা। আপনি কি কারোর সাথে কথা বলেছেন আর হঠাৎ করে আপনার অস্বস্তি বোধ শুরু হলো এবং আপনি তাকে জানালেন কথা নেই, বার্তা নেই, সে বিষয় নিয়ে জ্ঞান দিতে শুরু করলো। খারাপ লাগবে কিভাবে, ভালো থাকতে হয়, কি করতে হয় এইসব। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে না জেনে না বুঝে অযথা কাউকে জ্ঞান দেয়া, যদি না ওই ট্রেন্ড প্রফেশনাল না হয়। এই মানুষটি কখনোই হবে না। ব্যক্তিগত জীবনে গসিপ, সেলিব্রিটির জীবন নিয়ে কথা বলা যায়, কেননা তারা তাদের জীবনে কাটায় মানুষের চোখে। কিন্তু সাধারণ কোনো ব্যক্তির ব্যক্তিগত গসিপ নিয়ে কথা বলা মোটেও ভালো কোনো আইডিয়া হতে পারে না। আপনি কি বলছেন সেটা হয়তো অপর মানুষটি মনোযোগ দিয়ে শুনছেন। এই টপিকে কথা বলা শুরু করা মাত্র সে হয়তো আপনার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে, খারাপ চোখে দেখতে শুরু করবে এবং ব্যক্তিগত কোনো কথা বলতে চাচ্ছিল সেটা আর বলবে না। অপমানজনক রসিকতা। আপনি যখন কারো কাছের মানুষজনের আশেপাশে থাকবেন, পরিবার অথবা বন্ধুবান্ধব আপনার যৌন সুড়সুড়িমূলক, বর্ণবাদী এবং সবচেয়ে খারাপ জোকসটি বললেও কোনো ক্ষতি হবে না। আমি এখানে ঘৃণা ছড়াচ্ছি না। রসিকতা সেটি যেভাবে হোক, আপনার অপরিচিত এবং ক্ষতি ডেকে আনতে পারে এমন কারো সাথে রসিকতা করেন, তাহলে বিষয়টি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কল্পনা করুন কোনো অফিসে জয়েনের প্রথম দিনই এমন রসিকতা করলেন, সবাই আপনাকে খারাপ চোখে দেখতে শুরু করলো এবং আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলো। চিন্তা করে দেখুন তখন কেমন খারাপ অবস্থান হতে পারে। তখন বডি শেমিং, এ বিষয়টিকে যে কোনো অবস্থাতে অ্যাভয়েড করতে হবে। কারো বয়স জিজ্ঞাসা করা অথবা কারো শরীর নিয়ে কখনোই কথা বলা উচিত না, কেননা আপনি জানেন না মানুষটা হয়তো এগুলো নিয়ে কতটা সেন্সিটিভ। একটা সহজ উদাহরণ হচ্ছে, কাউকে শারীরিক অবয়ব দেখে প্রেগনেন্সি ডেট জিজ্ঞাসা করছেন, যে আদৌ প্রেগনেন্ট না,
অবস্থাটা একবার কল্পনা করে দেখুন। পুরনো সম্পর্ক অথবা বন্ধুত্ব, আপনি যখন ১ম কারো সাথে ডেটে যাবেন, এটা খুব সাধারণ বিষয়। আপনি তা পুরনো সম্পর্ক নিয়ে কোনো কথা তুলতে চাইবেন না। এটা যেকোনো আলোচনা খুবই তিক্ত একটা বিষয়, যা হয়তো নেতিবাচক আলোচনার জন্ম দেবে। যেটা হয়তো কারো সাথে ভালো সময় কাটানোর জন্য কখনোই চাইবেন না। বিরত থাকুন। যেকোনো বিষয় যা সহজে শেষ হয়ে যায়। ভাবুন কারো সাথে তার শখ নিয়ে কথা বলছেন, যেমন তা সাঁতার, কিন্তু অপর ব্যক্তির সাঁতারে কোনো আগ্রহই নেই। বছর খানেকের মধ্যে সে সাঁতার তো দূরের কথা, পানিতেই নামেনি। তাহলে সাঁতারের আলোচনায় কেন জানবেন? এটা মনে হচ্ছে আপনি তাকে বিরক্ত করছেন, আলোচনা থেকে দূরে ঠেলে দিচ্ছেন। কেউ যদি কোনো বিষয়ে আগ্রহী না হয়, বিষয় পরিবর্তন করুন, আলোচনা নয়। আলাপচারিতা শেষ করা। আপনি কিভাবে আলোচনা শেষ করছেন, তা কিভাবে শুরু করছেন এবং এর মতোই সমান গুরুত্বপূর্ণ। যেহেতু অলরেডি প্রাথমিক ইমপ্রেশন সৃষ্টি করে ফেলেছেন, কিভাবে আলোচনা শেষ করছেন এর উপর ভিত্তি করে পরবর্তী সময়ে যখন তার সাথে আপনার দেখা হবে, যে আপনাকে কিভাবে দেখবে বা ট্রিট করবে, সেজন্য পজিটিভ এবং দীর্ঘমেয়াদী ইমপ্রেশন ধরে রেখে আলোচনা কিভাবে শেষ করতে হয় সেই বিষয়ে ধারণা থাকা এবং অনুশীলন করা গুরুত্বপূর্ণ। শেষের শুরুর শেষের ও শুরুর জন্য এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন। আপনার সাথে পরিচিত হতে পারে, ভালো লাগলো। আপনার ফোন নাম্বারটি শেয়ার করবেন অথবা সোশ্যাল মিডিয়া। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার মিটিং ইনভিটর রেজাল্টের জন্য। আবার কবে দেখা হচ্ছে আপনাদের? আপনার সাথে একটা ভালো সময় কাটাইলাম। আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে। আমি খুব খুশি হব যদি আপনি আমার সাথে জয়েন করেন। অসাধারণ, এটা সত্য। এখানে নতুন অনেক কিছু শেখার বাকি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এখন যেতে হচ্ছে, কিন্তু আপনার সাথে যোগাযোগের কোনো নাম্বার দিতে পারবেন, যাতে আমরা এই আলোচনা অন্য কোথাও থেকে শুরু করতে পারি? আপনি যা বলছেন সেটাকে ধারণা করতে হবে। যে শব্দ ব্যবহার করছেন, যেভাবে পরিস্থিতি বুঝে শব্দগুলো বলছেন, সবকিছুই আমরা যেভাবে প্রতিটি পরিস্থিতি অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করছি। যেমন আপনি নিশ্চয় কোনো প্রফেশনাল ক্লায়েন্ট আর ডেট করার জন্য কারোর সাথে একইভাবে কথা বললেন। অবশ্যই ক্রিয়েটিভ হবেন। সেরা আইডিয়া হচ্ছে, যাই হোক না কেন, কিভাবে পজিটিভলি কথোপকথন শেষ করবেন সেই বিষয়গুলো মাথায় রাখাই ভালো, যাতে আপনি চলে যাওয়ার পরও যে ব্যক্তির সাথে কথা বলছেন তার মাথায় আপনার সম্পর্কে পজিটিভ ইমেজ বজায় থাকে এবং আপনাকে মনে রাখে। ছোট ছোট কথোপকথন অনুসরণ করা। যখন ছোট ছোট কথোপকথন কিভাবে নিজের দক্ষতা গড়ে তুলবেন এই বিষয়ে কথা উঠবে। উপরে আলোচিত প্রতিটি অধ্যায় আপনার কাছে লাগবে, কিন্তু যেরকম আমি সবসময় বলে আসছিলাম, শুধু জানা বা পড়াতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জানা অবশ্যই ভালো, কিন্তু অনুশীলন আপনাকে দক্ষ থেকে দক্ষতর করে তুলবে। আমি এই মেটাফোর ভালোবাসি, সেই জন্য আবার বলছি, কথা দিচ্ছি শেষবারের মতোই খুব সম্ভবত। সাঁতারে ভালো হতে হলে আপনাকে পুকুরে তথা পানিতে সময় কাটাইতে হবে। আপনি যদি ভাবনায় পড়ে যান, যখন ছোট ছোট কথোপকথনের বিষয় আসবে তখন পুকুরে নামবেন কিভাবে? আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি সেই সব বিষয়ের পাশাপাশি আপনি আপনার প্রাত্যহিক জীবন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মিশ্রণ করেন। সবকিছুই আপনার আরো বেশি কাজে আসবে। সুযোগের অপেক্ষায় থাকুন। ভিন্ন ভিন্ন মানুষের সাথে ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলার ফলে আপনি নিজে
নিজে নিজে আলোচনা শুরু এবং শেষ করা দক্ষতা অর্জন করতে শুরু করবেন এবং আপনি বিভিন্ন বিষয়ে কথা বলার আনন্দ খুঁজে পাবেন আর ধরতে পারবেন আপনি কোন কোন বিষয়ে কথা বলা সবচেয়ে বেশি আনন্দ পান। যাই হোক, এগুলো সবসময় সামাজিকতার ফল যা অভিজ্ঞতার সাথে আসে। অভিজ্ঞতা অর্জন করুন। আপনি কি করছেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ না। সবসময় খেয়াল রাখবেন ছোট ছোট কথোপকথনের সুযোগ কখন সৃষ্টি হয়, যাতে আপনি অনুশীলন করতে পারেন। দোকানে ক্যাশিয়ারের সাথে কথা বলুন। যে লাইনে দাঁড়িয়ে আছেন পিছনের মানুষটার সাথে কথা বলুন। আপনাকে যে খাবার পরিবেশন করছে সেই লোকটির সাথে কথা বলুন। আমি হয়তো এখানে লেখার মাধ্যমে জোর দিয়ে বলতে পারছি না। অনুশীলন আপনাকে কতটা দক্ষ করে তুলবে। অবশ্যই সবাই হয়তো যেকোনো বিষয়ে কথা বলতে আগ্রহী দেখাবে না, কিন্তু ঘাবড়ালে চলে না। চেষ্টা করতে থাকুন, দক্ষ হতে থাকুন। নিজের কমফোর্ট জোনে বাইরে আসুন। মনে রাখবেন, কমফোর্ট জোন থেকে কখনোই বড় কিছু করতে পারবেন না। বন্ধুর মতো আচরণ করুন। আমি যদি আমার ব্যক্তিগত ছোট ছোট কথোপকথনে দক্ষতা অর্জনের জার্নির দিকে তাকাই, তাহলে দেখতে পাই এটা খুব সম্ভবত আমার জীবনে বড় গেম চেঞ্জার ছিল, যা অনেকগুলো রাস্তা খুলে দিয়েছিল। আমি প্রায় 7 বছর সেলসে কাজ করছিলাম। শুরুর দিকে নতুন ক্লায়েন্টদের ও প্রজেক্ট ম্যানেজারদের সাথে কথা বলতে বেশ বেগ পোহাইতে হচ্ছিল। প্রপোজাল এবং প্রজেক্ট সম্পূর্ণ করতে পারছিলাম কারণ ডিরেকশন ছিল, কিন্তু কোনো কিছু বক্সের বাইরে থেকে ভাবতে গেলে বা করতে গেলে বারবার বিপাকে পড়ছিলাম। যাই হোক, যখন আমি আমার চিন্তাধারা বদলাইলাম যে আমি যার সাথেই কথা বলছি না কেন সে আমার বন্ধু, আমি তাকে আগে থেকে চিনি, তাকে বিশ্বাস করা যায়, এভাবে আমার অজান্তে তাদের বন্ধু ভাবতে শুরু করলাম। এর ফলে নিজেদের তাদের কাছে মানুষ মানুষ মনে করতে লাগলাম এবং আরো আত্মবিশ্বাসী এবং আরো আকর্ষণীয় রূপে নিজেকে উপস্থাপন করতে শুরু করলাম। এটি একটা মানসিক পরিবর্তন, একটি পদ্ধতি। যদি আপনি করতে পছন্দ করেন, এটি আপনাকে নিজের কাছে আরো স্পষ্ট করে তুলবে, আরো বেশি স্বস্তি দিবে। নিজেকে সময় দিন। যে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে অনেক সময় স্বাভাবিকভাবে ভুল হবে, লজ্জাও হতে পারে, বিশেষ করে যখন কারোর সাথে কথা বলে কোনো পজিটিভ সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। এগুলো এগিয়ে যাওয়ার অংশ। কয়েক বছর পর আপনি যখন পিছনে ফিরে তাকাবেন, তখন এগুলো ভেবে হাসবেন যে এত কিছু আপনি শিখেছেন ভুল থেকে। ভুল করা কোনো বড় বিষয় নয় এবং আপনি যদি ভুল না করেন এগিয়ে যেতে চান, তাহলে কখনোই কিছু শিখতে পারবেন না যেগুলো আপনার জীবন বদলে দিবে। লক্ষ্য নির্ধারণ করুন। যদিও কারোর সাথে ছোট ছোট কথোপকথনে অংশ নেওয়া মিলিটারি অপারেশন না, কিন্তু কখনো কখনো আপনার এমনটা মনে হতে পারে এটি আপনাকে সাহায্য করবে লক্ষ্য নির্ধারণ করবে। আপনি আসলে কথোপকথনের মাধ্যমে কি চান, কোথায় পৌঁছাইতে চান। আমার সেই বন্ধুর বোনের বিষয়ের কথাই ধরুন। সে কি ভালো সময় কাটাচ্ছিল, পরিস্থিতি হতে চাচ্ছিল, আনন্দ চাচ্ছিল, নির্দিষ্ট কারোর সাথে দেখা করতে গিয়েছিল। লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাকে নির্ধারণ করে দিবে ঠিক কি ধরনের এনার্জি নিয়ে কারোর সাথে কথা বলবেন, আপনি কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন এবং তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। সারমর্ম, দ্যাটস ইট। খুব খারাপ সময় যায়নি, তাই না? যখন ছোট ছোট কথোপকথনে পারদর্শী হওয়ার প্রসঙ্গ আসবে, অনুশীলনের সময় যে মূল বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে, তাহলে এনার্জেটিক এবং উদ্যমী হবেন। নিজের পছন্দ অপছন্দ নিয়ে নিশ্চিত থাকবেন। ছোট ছোট কথোপকথনে কনফিডেন্ট থাকবেন। কথা কিভাবে শেষ করতে হয় সেটা অনুসরণ করবেন।
যখনই সময় পাবেন, যেখানে থাকেন না কেন, ছোট ছোট কথোপকথনে অনুশীলন করেন। অপরিচিতদের সাথে বন্ধুদের মতো আচরণ করেন। কথোপকথনের উদ্দেশ্য ঠিক করবেন নেন। মনে রাখবেন, চেষ্টা উন্নতির পথ প্রদর্শক। এই অধ্যায়ে ছোট ছোট কথোপকথনের বিষয়ে যেসব আলোচনা করেছি সেগুলো আপনাকে এই বিষয়ে দক্ষতা করে তোলার জন্য যথেষ্ট। সেরকম আগেও বলেছি, মূল বিষয়গুলো জানুন, কিভাবে ব্যবহার করতে হয় জানুন এবং নিজের লাইফে প্রয়োগ করার মাধ্যমে অনুশীলন করতে থাকুন। কখনোই একসাথে সবকিছু প্রয়োগ করার চেষ্টা করবেন না। কারণ এতে সবকিছু নাও কাজে লাগতে পারে। লাগলেও দীর্ঘস্থায়ী হবে না। এটাকে জার্নি হিসেবে দেখুন। স যেখানে দক্ষ হতে হলে একের পর এক পথ পাড়ি দিতে হয়। একটা, একটা করে। এখন আমার প্রিয়, আমার যাওয়ার সময় চলে এসেছে। ক্যারিজমাটিক হওয়া কার্যকরী উপায়সমূহ। ক্যারিজমাটিক একটি করতে থাকা একটা প্রাণশক্তি যা টাকা দিয়ে কেনা যায় না। এটি অদৃশ্য এবং শক্তির, যার প্রভাব দৃশ্যমান। মেরিয়ানো উইলিয়ামসন্স। ক্যারিশমা বলতে আপনি কি বোঝেন? গুগল বলছে ক্যারিশমা হচ্ছে একটি ব্যক্তিগত গুণ যা মানুষকে আকর্ষিত করে এবং আপনার দিকে টেনে নিয়ে আসে। এটা হয়তো জীবনের অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছেন। যখন কেউ কথা বলে এবং আপনি মনোযোগ দিয়ে শুনেন আর ভাবেন, এই মানুষটি জোশ। আমি এই মানুষটার সাথে আরো বেশি সময় কাটাইতে চাইলে এবং লোকটি যা বলছে আরো বেশি সময় ধরে শুনতে চাই। আমি বিমোহিত করা বিষয়টি সেল ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় খুব ভালোভাবে টের পেয়েছি। ক্লায়েন্টদের সাথে মিটিং এর সময় এবং কোম্পানির কাছে আইডিয়া পিচ করার সময় বা তাদের আইডিয়া পিচের সময় খেয়াল করে দেখেছি। কিছু মানুষ আছে, তারা যখন কথা বলছে তাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন সেখানকার সবাইকে উদ্গ্রীব করে তোলে আরো বেশি শোনার জন্য। তারা পাবলিক স্পিকিং এ খুব ভালো ছিল। তারা যখন কথা শেষ করত মনে হতো যেন আমার কল্পনার জগৎ থেকে মাত্র বাস্তবে ফিরে আসলাম। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করতাম, গত ১ ঘন্টায় আমি কোথায় ছিলাম? একজন ক্যারিজমাটিক মানুষের আশেপাশে থেকে তার আলোচনা থেকে কথা শোনা তখন অভিজ্ঞতায় রূপ নিত। আপনি হয়তো কোনো অনুষ্ঠানে একজন ছেলে বা মেয়ের সাথে পরিচিত হলেন। টুকটাক কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন, যাতে একা একা বোর ফিল না করেন এবং সেখানে নিজেকে হারিয়ে ফেলেন। তার কথাবার্তায় সে অভিজ্ঞতা কতক্ষণ ছিল সেটা মুখ্য বিষয় থাকে না। তখন আপনি কথা শেষ হওয়ার পরেও ভাবেন আরেকটু কথা শুনতে পারলে খারাপ হতো না। ওরা তাদের মাথার মাধ্যমে এমন প্রভাব রেখে যায় যা আপনি কখনোই ভুলবেন না। আপনি যদি ম্যাডম্যান, কুইন্স গ্যাম্বিট এমনকি ফ্রেন্ডস এর মতোই টিভি শো গুলো দেখেন তাহলে অবশ্যই দেখেছেন কারিশমাটি আসলে বাড়ে ব্যক্তিত্ব থেকে আসে না। এটা মানে এই নয় যে কোনো ব্যক্তি সব বিষয়ে জ্ঞান রাখে অথবা নিজেকে সুন্দর পোশাক পরে রহস্যর আবৃত করে রাখে মানুষের মনোযোগ ধরে। অনেক গভীর বিষয় এটি, যদিও এগুলো একসময় কারিশমা মনে করা হতো, কিন্তু এখন এগুলো খুব একটি গুরুত্ব পায় না, যুগোপযোগী ধরা হয় না। কারিশমা ভিন্ন ভিন্ন রূপে আসে, উদাহরণস্বরূপ এমনকি যাকে আপনি বইয়ের পোকা বলে এড়িয়ে যান তার ভিতরে ভরপুর কারিশমা থাকতে পারে যখন সেটা তার পছন্দের বইয়ের চরিত্র, প্লট এবং সমাপ্তির বিষয়ে কথা উঠবে। তো কিভাবে আপনার ভিতরে কারিশমাকে বের করে আনবেন? আপনি কিভাবে অন্যের আকর্ষিত করবেন এবং তাদেরকে আপনার দিকে টেনে আনবেন? সর্বোপরি
পৃথিবীর বাকি মানুষ থেকে নিজেকে কিভাবে আলাদাভাবে উপস্থান করবেন এবং যা বলতে চাচ্ছেন সেটা শুনতে পারবেন। ছোট, ছোট কথোপকথন এবং শোনার মতোই এটাও একটি স্কিল যা ছোট, ছোট কিছু বিষয় জানার মতোই শেখা যায়। পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করুন। আপনার পরিচিত কোনো কারিশমাটিক মানুষের জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। যাই হোক, তারা হয়তো তাদের জীবনে কোনো এক সময়ে এসে কারিশমাটিক হওয়া আয়ত্ত করেছে। যদিও সেটা না হতো। আমি ক্লু দিচ্ছি, এটা এক ফিলিংস যখন আপনি রোলার কোস্টারে চড়ে বসবেন কিন্তু জানবেন না এরপর কি হতে চলছে। আনন্দ পাবেন নাকি ভয়? আপনি চিৎকার করে কাঁদবেন, আপনি ভয়ে প্রস্রাব করে দিবেন নাকি চলন্ত অবস্থায় জাগ দিবেন। আল্লাহ মাফ করুক, পাশে বসে থাকা বাচ্চাটিকে আবার মেরে না বসেন। হ্যাঁ, আমার এই সব রাইডারের ভিতরকার পরিস্থিতির সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। আপনাকে বলতে হবে কি ঘটতে চলেছে। মূল বিষয় হচ্ছে নার্ভাসনেস। ক্যারিশমাটিক লোকের যে কোনো পরিস্থিতিতে নিজেদের সিনাইওকে উত্তেজিত না হতে দেওয়ার এই ক্ষমতা আছে। তারা আত্মবিশ্বাসে তাকে বিশ্বাস করে, যাই ঘটুক না কেন, যত কঠিন হোক না কেন, এটা তাদের জন্য একটি অভিজ্ঞতা। আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, যদি অনুভব করতে না পারেন তাহলে নার্ভাস হবেন। আপনি যদি কি হতে পারে শুধু এই ভাবনায় ডুবে থাকেন তাহলে নার্ভাস হবেন এবং বাস্তবতায় ফিরে দেখেন আসলে কিছুই হয়নি বা হচ্ছে না। আপনি শুধু অসাধারণ এই অভিজ্ঞতাকে তিক্ত করেছেন। ভাবুন, কলেজ জীবনে ফিরে গেছেন এবং একটি ছেলে বা মেয়েকে দেখলেন যাকে পছন্দ করেন আর তাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চান না। আপনি যদি নার্ভাস হন তার মানে পুরো গুরুত্বটা এবং ব্যক্তিকে না দিয়ে ঘুরে যাওয়ার কথা বললে কি উত্তর আসবে? এইদিকে যখন কথোপকথনের গুরুত্ব কারো উপরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটার দিকে ছুটে যায়, আপনি আসলে মুহূর্তটা উপভোগ করছেন না। জীবনের কোনো গন্তব্য নয়, এটি একটি সফর। এই কথাটা মনে করে দেখুন তো কেন বলা হয়েছে। একই যুক্তি এখানেও খাটে। কথোপকথনে কোন দিকে যাবে সেটার উপর অযথা চাপ সৃষ্টি করেছেন। আপনার কাছে মনে হতে পারে সেটা চান যেটা আপনার জন্য নিখুঁতভাবে করতে হবে। সেটা অবশ্যই সম্ভব না। তার বদলে পরিস্থিতির সাথে থাকা, সক্রিয়ভাবে শোনা, তার সাথে ভালোবাসাপূর্ণ কথোপকথন জমিয়ে তোলা। এই মুহূর্তে কেবল তার সঙ্গ উপভোগ করার উদ্দেশ্য নিয়ে কথা বলা। তাহলে তার বাহিরে ঘুরতে যাওয়ার উত্তরটা হা না যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না। কারণ যায় আসে না আসলে। আপনি যে কোয়ালিটির কথোপকথন আছেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ফলাফলকে গুরুত্ব দেওয়া বন্ধ করছেন, চাপ কম অনুভব করছেন এবং ন্যাচারালি আরো বেশি ক্যারিশমাটিক আর আত্মবিশ্বাসী হবেন। আপনি যখন এই অবস্থাতে অপর মানুষের বাইরে ঘুরতে যাওয়ার কথা বলবেন, আপনার নার্ভাস অবস্থা থেকে বের করে কারিশমাটিক একজন মানুষের সাথে আরো বেশি সময় কাটানোর কথা তাদের ভাবনা আসবে আর সহজ করে বলবে তাদের রাজি হওয়ার সম্ভাবনা বেশি। সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে কখনো অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। কখনো ফলাফল বা কি চান এইসবের দিকে মনোযোগ দেখবেন না। কথোপকথনে উপভোগে নিজে নজর দিন। আপনি কেবল তখনই ন্যাচারালি কম নার্ভাস এবং বেশ কারিশমাটিক অনুভব করবেন। মিল খুঁজে বের করার মূল চাবিকাঠি এখানে শিরোনামই সব বলে দিচ্ছে। আমার মনে আছে কয়েক বছর আগে রক্তদান করার একটা প্রোগ্রাম গিয়েছিলাম এবং আপনি রক্ত দেওয়ার পর ১০ মিনিট আপনাকে অপেক্ষা করানো হয় এটা দেখার জন্য। আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি অজ্ঞান হয়ে পড়েছেন কিনা, আপনাকে ডাবের পানি এবং কিছু ফল দেওয়ার হয়। অভিজ্ঞতা হিসেবে খারাপ লাগে না খুব একটা। যাই হোক, একটা সময় আমি রক্ত দেওয়া আগে ওয়েটিং রুমে অপেক্ষা করেছিলাম। একজন অপরিচিত ব্যক্তি এসে আমার পাশে বসলো। কিভাবে জানি না। আমরা কথাবার্তা শুরু করলাম।
আমরা না ঠিক এই ব্যক্তির কথা বলছি, তার জীবনের গল্প কিভাবে পানির নিচে আরো বেশি ভালো হওয়া যায়, গতি বাড়ানো যায়, সর্বোপরি তার সাথে ভালো হওয়ার বিষয় কার্যকলাপ এবং সে কতটা মিডল দিতেছে এইসব। আমি ভাবতে লাগলাম, সাঁতার হয়তো একটা বিষয় যার সাথে আপনার পরিচয় হওয়া প্রয়োজন, যাতে এই বিষয়ক যেকোনো আলোচনা অন্তত কথা বলতে পারি। সে যা বলছে শুনতে খারাপ লাগছে না, মাঝে মাঝে খুব ভালো লাগছিল। কথোপকথনে শোনাতেই শুরু আমার একার যদি মনোযোগ ধরে রাখতে হয়, আমি হয়তো নতুন দুই একটা জিনিস শিখবো, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। আমি কোনোভাবেই সে যা বলেছিল তার সাথে নিজেকে মেলাইতে পারছিলাম না এবং এর ফলে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি কখনো সাঁতার কাটিনি, কখনোই ভাবিনি সেটা নিয়ে। মনে হচ্ছিল জোর করে সে আমার সাথে কথা বলার সুযোগটা কাজে লাগিয়ে তার নিজের এবং যাবতীয় অর্জন সম্পর্কে বলার একটা জায়গা বানিয়ে নিয়েছে এবং সে যা বলেছিল জোর করে সেটা শোনার জন্য যেন আমাকে বসিয়ে রাখা হয়েছিল। এই দুইজনের কথোপকথন ছিল এবং আমার জন্য বেশ বিরক্তিকর ছিল। এটা যে কারোর জন্য বিরক্তিকর বিষয় হবে। অবশ্যই আপনার কথোপকথনের বিষয় নির্ধারণের সময় মাথায় রাখতে হবে যে যার সাথে কথা বলছেন আদৌ এই বিষয়ে তার কোনো ধারণা আছে কিনা। আপনার যখন কাউকে ভালোভাবে জানতে পারবে তখনই কেবল আপনার কাছে এটা করা সহজ হবে। যাই হোক, কোন বিষয়ে কথা বলবেন সেটা ঠিক করার আগে মনোযোগ দিতে হবে সঠিক প্রশ্নের মাধ্যমে অপর ব্যক্তি এবং তার পছন্দ অপছন্দের বিষয় জেনে নেওয়ার দিকে, যাতে আপনি এমন বিষয় নির্ধারণ করতে পারেন যাদের দুইজনের মন খুলে কথা বলতে পারেন। ক্যারিসমেটিক লোকজন শুধু নিজেদের গুণগান গাওয়ার দিকে মনোযোগী হয় না, আলোচনায় সবাইকে অংশগ্রহণ করাইতে পারে। মানুষের নাম মনে রাখুন। ডেল কার্নেগি, যিনি ব্যক্তিগত উন্নয়ন এবং সেলস প্রশিক্ষণের জন্য খুবই বিখ্যাত, তার একটা কথা আমার বেশ ভালো লাগে। একজন মানুষের কাছে তার নাম পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। এবং এটা সত্যি, আমরা সবাই নিজেদের নামের ডাক খুব পছন্দ করি এবং আপনার জানা থাকার কথা। একবার ভাবুন তো, আপনি যখন স্বল্প পরিচিত কারো সাথে কথা বলছেন কিন্তু তাদের নাম মনে করতে পারছেন না, তখন কতটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে। এরকম হওয়া মানে তার চোখের আপনার কাছে সে গুরুত্বহীন, সে পজিটিভলি আপনার সাথে সম্পর্ক স্থাপনে ব্যর্থ। কারো নাম মনে রাখা আহ, তার সাথে আপনার সম্পর্ক স্থাপনে আকাশ পাতাল পার্থক্য তৈরি করে। এটাই বোঝায় যে তার প্রতি আপনার পূর্ণ সম্মান রয়েছে, আপনি তাকে কেয়ার করেন এবং তাকে পুরোপুরিভাবে বুঝতে আগ্রহী। এগুলো খুবই শক্তিশালী এবং ক্যারিসম্যাটিক বৈশিষ্ট্য। কিছু টিপস আপনাকে সাহায্য করতে পারে। কথা বলার সময় ভালোভাবে মনোযোগ দিন, যাতে তাদের নাম পরিষ্কার শুনতে পারেন। নামটি বারবার উচ্চারণ করুন, যাতে আপনি ব্যক্তিটি ভালোভাবে শুনতে পায়। নামের সাথে বৈশিষ্ট্য যোগ করুন। গোল চশমাওয়ালা রাফি নামের একটি সুর তৈরি করুন। নাম ভুলে গেলে অন্য কাউকে জিজ্ঞাসা করে জেনে নিন। মজার মানুষ হন। আমি নিজের সাথে বোঝাপড়া করেছিলাম এই বিষয়টি আলোচনা করা উচিত হবে কিনা, কেননা আপনি যদিও কারোর সাথে মিশতে চান, মজার মানুষ রহস্য করা হয় একটি বেশ ভালো উপায়, কিন্তু সবার কাছে আনন্দের ব্যাখ্যা এক নয়। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন উপায়ে আনন্দ খুঁজে পায়। এটা হয়তো পরিস্থিতিকে আরো বেশি ভোলাইটাই করে তুলতে পারে, কেননা সবার সেন্স অফ হিউমার এক নয়। পরিস্থিতি হয়তো উল্টো দিকে চলে যেতে পারে। মনে আছে সংবেদনশীল জোকস থেকে বিরত থাকার সময় বলেছিলাম, কমেডি কঠিন, বিশেষ করে অপরিচিত মানুষের সাথে।